এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের গল্পের ভান্ডার 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। হঠাৎ একটি মেয়ে ছুটে এসে নৌকায় উঠল। হাঁপাতে হাঁপাতে আমার দিকে তাকিয়ে বলল, মাঝি দ্রুত নৌকা ছাড়ো, খারাপ লোকেরা আমার পিছু নিয়েছে। আমি আর কিছু জিজ্ঞাসা না করে নৌকা ঠেলে বেটা হাতে নিলাম। শ্যামবর্ণ গায়ের রং মেয়েটির। ভাগ্যিস সন্ধ্যা পেরিয়ে রাত হয়নি। চতুর্দিকে শুধু খারাপ মানুষের গল্প শুনি। ছোট থাকতে চাচা শুধু ভালো মানুষের গল্প বলতেন। অমুক গ্রামের অমুক লোকটা কত ভালো মানুষ ছিলেন, সেসব গল্প। ভালো মানুষগুলো মনে হয় গল্পই বসত করে। মেয়েটির চেহারা এখনো ভয়ের ছাপ। কোথায় যাবে সেটাও জানি না। বাধ্য হয়ে জানতে চাইলাম, কোথায় যাবেন? নৌকা কোন দিকে নিয়ে যাব? মেয়েটি এতক্ষণে আমার দিকে তাকালো। সূর্যের আলো নিভে গেছে। বলল, আমাকে বাঁশখালী মির্জার নিয়ে যান। শুনে তো আমার মাথায় হাত। আমি বইটা থামিয়ে বললাম, আমার নৌকা তো ইঞ্জিনের না। ইঞ্জিনের নৌকায় ঘন্টা তিনেকের পথ। বইটা দিয়ে তো একদিন এক রাত লাগবে। মেয়েটি বলল, আমার অসুবিধে নেই, আপনি নিয়ে চলুন। এই নিন আমার কানের দুল, তবুও আমাকে নিয়ে চলুন। মেয়েটি হাত দিয়ে কানের দুল খুলতে লাগলো। আমি বাধা দিয়ে বললাম, এখন খুলতে হবে না। কিন্তু রাতের বেলা কুলের দেখা পাবো কিভাবে? মেয়েটি আকাশের দিকে তাকিয়ে বলল, জ্যোৎস্না আছে মাঝি, অসুবিধা হবে না। এই বিপদে আপনিও মুখ ঘুরিয়ে নিলে ভালো মানুষ আর পাবো কোথায়? আমার খুব ভালো মানুষ হওয়ার ইচ্ছে, গল্পের মতো ভালো মানুষ। রাতের বেলা নদী কত শান্ত, যেন ঘুমিয়ে আছে। তার ওপর দিয়ে কত শত নৌকা চলে যাচ্ছে, তাতে আর ভ্রুক্ষেপ নেই। বইটা মেরে সামনে তাকিয়ে দেখি একখণ্ড চাঁদ, মায়াভরা জ্যোৎস্না মাখা চাঁদ, যেন আকাশের চাঁদ এসে বসে আছে আমার নৌকার ভিতর। কিন্তু চাঁদটা হাসে না, আঁচলে মুখ চোখ মুছে। আমি তাকে স্বাভাবিক করতে বললাম, করিমপুরে আপনার কে থাকে আর মির্জাচর কাছে এসে যাচ্ছেন? মেয়েটি মাথা তুলে তাকালো, বলল, নিয়তি টেনে এনেছিল, আমার নিয়তি নিয়ে যাচ্ছে। যেখানে নিয়ে যাচ্ছে সেখানে থাকতে পারবো কিনা নিয়তি ভালো জানেন। আমি মেয়েটির কথা কিছুই বুঝতে পারছি না। জানতে চাইলাম, থাকতে পারবেন না কেন? জবাবে বলল, বাবা আমাকে ত্যায্য করেছে, জানি না গেলে আমাকে আশ্রয় দেবে কিনা। আমার হাতের বইটা কিছুক্ষণের জন্য চলা বন্ধ হয়ে গেল। আমি বললাম, অনেক দূরের পথ, কথা বললে সময় কাটবে। আপনি বলুন, কেন ত্যায্য করেছেন আপনাকে? মেয়েটির দুঃখ দেখে ইচ্ছে করছে যদি তার মাথা আমার কোলে থাকতো, আমি বইটা মেরে চলতাম আর তার গল্প শুনতাম। যতক্ষণ না ভোর হয় ততক্ষণ চলতেই থাকতো পথ চলা, গল্প বলা। মেয়েটি বলতে লাগলো, আমি নুড়ি, আমার এক ভাই আর দুই বোন, আমি সবার ছোট। আমি ছোট বলেই সবাই আমাকে আদর করত। যাকে আদর করে বেশি, যাকে ভালোবাসে বেশি, সে যদি আঘাত দেয় তা অনেক বড় আকার ধারণ করে। আমি সবার সামনে মনে কষ্ট দিয়েছি, আঘাত করেছি। নুড়ি কাঁদতে শুরু করলো, আমার থেকে 3-4 হাত দূরে বসা। ইচ্ছে করছে তার চোখের পানি মুছে দিয়ে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিই, কিন্তু এতে আমার ভালো মানুষ হয়ে ওঠা হবে না। ভালো মানুষেরা কখনো মেয়ে দেখলে বুকে জড়াইতে চাইবে না। আমি বললাম, থাক, গল্প বলতে হবে না, আমি চাই না আপনি কান্না করুন। মেয়েটি কান্না থামিয়ে আবার বলতে শুরু করলো, এলাকায় আমার নামই ছিল দুষ্টু মেয়ে। গাছে ওঠা, সাইকেল চালানো, সারা গ্রাম টোটো করে ঘুরে বেড়ানো ছিল আমার বৈশিষ্ট্য। কিন্তু একটি ছেলে আমার সব কেড়ে নিল। আমার দুরন্তপনা, আমার দুষ্টুমি, সব। আমার মনটাকেই নিজের করে নিল। আমাদের এলাকার এক ভাবির ছোট ভাই ছিল, সে প্রায় যেত আমাদের গ্রামে, তার নাম স্বপন। সে আমাকে প্রথম ভালোবাসি বলেছিল, আমি না করে দিতে পারিনি, কারণ এক দোষে আমিও ছিলাম দোষী। অল্প দিনেই বাবা মা জেনে গেলেন মানুষ প্রেমে পড়লে হিংস্র হয়, কিছুটা বেয়াদব হয়, প্রতিবাদী হয়। আমি তর্ক করতাম বাবা মায়ের সাথে স্বপনের জন্য। বাবা মা আমাকে কাছে রাখতে চেয়েছিল। এত দূরের পথ শুনে স্বপনকে ভুলে যেতে বলল, কিন্তু আমি ভুলবো কিভাবে?
আমি যে ততদিনে ভালোবাসার মানুষটিকে পাবার জন্য হিংস্র হয়ে উঠেছি। মাঝি নৌকা কোন দিকে চলে যাচ্ছে দেখেন। নুড়ির কথা শুনতে শুনতে বইটা মারতে ভুলে গেছে। নৌকা উল্টো দিকে চলে যাচ্ছে। নৌকা ঘুরিয়ে আবারও বইটা মারতে লাগলাম। দৃষ্টি আর মনোযোগ নুড়ির কথার দিকে। বাবা মা আমাকে শাসন করলেন, মারধর করলেন, এত করে আমি কারো হিংস্র হয়ে উঠি। স্বপন তখন তাদের বাড়ি চলে যাবে। তার বড় বোন বলেছিল, এটা আমার শ্বশুর বাড়ির এলাকা, তোর জন্য আমার সংসারেও সমস্যা হবে, তোকে আর এখানে থাকতে হবে না, বাড়ি চলে যা। যাদের বাড়ি তারা যদি থাকতে না দেয় তাহলে স্বপনকে অবশ্যই চলে যেতে হবে। কিন্তু স্বপন চলে যাচ্ছে আমি মানতে পারছি না। মনে হচ্ছে চিরদিনের জন্য আমাকে ছেড়ে যাচ্ছে। সে চলে গেলে বাবা মা হয়তো আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলবো স্বপনকে। তাই নির্লজ্জের মতো বাবা মাকে বলে ফেলেছি স্বপনের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য। বাবা শুনে লাঠি হাতে নিলেন। কেউ বাবাকে আটকাতে পারছে না। আমি বললাম, যদি স্বপনের কাছে বিয়ে না দাও তাহলে স্বপনের সাথে চলে যাব। জানি না তখন মাথায় কোন শয়তান ভর করেছিল আমার। বাবা শুনে আমাকে ঘরে বন্দি করলেন। আমি খাটের নিচ থেকে বটি বের করে ভয় দেখালাম। আমাকে যেতে না দিলে আমি মরে যাব। বাবা তখন চূড়ান্ত রাগ করলেন, আমাকে ত্যায্য করলেন। আমিও বাবা মায়ের ভালোবাসার কথা খানিকের জন্য স্বপনের হাত ধরে চলে এলাম। বাবা মাকে যে কষ্ট দিয়েছি দোজখেও আমার স্থান হবে না। নুড়ির কান্না কিছুতেই থামছে না। মেয়েটি তার ভুলের জন্য অনুতপ্ত। এবার আমি উঠে গেলাম নুড়ির কাছে। বসে আমি নুড়ির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার সময় সে আমার কাঁধে হাত দিল। সে হাতে মাথা রেখে চোখের জল বিসর্জন দিচ্ছে। আমি চোখের পানি মুছে দিলাম। মানুষ একমাত্র কান্নার সময় আপন পর চিনে না। তখন যাকে কাছে পায় সেই তার কাছে এই দুনিয়ার সবচেয়ে আপন মানুষ। ও মাঝি, তোমার নাম কি? রাত তখন অনেক। জ্যোৎস্নার আলোয় পানি নিচে চাঁদ দেখা যায়। উপরের চাঁদটা আমাদের সঙ্গী হয়েছে। ছোটবেলা আমরা দৌড়াতাম আর একজন অন্যজনকে বলতাম, এই যে চাঁদ আমার সাথে চলে এসেছে। বিশ্বাস না করলে আমার কাছে এসে দেখে যা। মানুষ খুব দ্রুত বড় হতে চায়, কিন্তু যখনই বুঝে সে সত্যি বড় হয়ে গেছে তখন আবার ছোট হতে চায়। চাঁদ নিয়ে খেলা করার মতো ছোটটাও। ও মাঝি, নাম বলবা না? নুড়ির কথা অবাকই হলাম। বললাম, আমার নাম অনেক বছর ধরে জিজ্ঞেস করে না কেউ। যাদের ইঞ্জিনের নৌকা আছে তাদের একটা নাম আছে, অমুকের নৌকা, অমুকের নৌকা, তুমুকের নৌকা। আমাকে তো সবাই মাঝি বলেই ডাকে। নিজের নাম ছিল সোনাই। অনেক দিন কেউ এই নামে ডাকে না। তুমি ডাকবা নুড়ি? তোমার বাবা মা, ভাই বোন তারাও তোমাকে নাম ধরে ডাকে না? কিছুক্ষণের জন্য বৈঠা মারা বন্ধ করলাম। কোনো দিনও একটানা নৌকা এত চালাইনি। হাঁটু ভাঁজ করে বসে নুড়ির দিকে তাকিয়ে বললাম, 4 কুলে 3 কুলেই আমার কেউ নেই নুড়ি। 1 কুলে আমার এই নৌকা আর উজানচরে একটা ভিটা। আমার কথা ছাড়ো, তোমার কথা বলো। তারপর স্বপনের সাথে করিমপুরে চলে এসেছিলেন? হ্যাঁ, আজ সকালেই তো এসেছিলাম। স্বপনের বাবা মা আরও বেশি ভয়ঙ্কর। সে কথা নৌকায় থাকতে স্বপন আমাকে জানিয়েছে। যখন বললাম তাহলে উপায়, তখন বলল বিয়ে করে 2 দিন পর বাড়িতে গিয়ে উঠলেই বাবা মা মেনে নেবে। সে পর্যন্ত বন্ধুর কাছে থাকবো। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বাড়ির কথা মনে করলাম। বাবা মাকে ছেড়ে চিরদিনের জন্য অজানায় দিলাম পারি। আমাকে নিয়ে দুপুরে তার বন্ধুর কাছে গেল। তার বন্ধুর বাড়িতে একা থাকে। দুপুরে হোটেলের খাবার খেলাম। আমার আর স্বপনের জন্য তার বন্ধু একটি রুম গুছিয়ে দিল। আমাকে স্বপন সেই ঘরে নিয়ে যাচ্ছে। আমার কেমন একটু ভয় হলো, সারা শরীরে লোম দাঁড়িয়ে গেল। আমি স্বপনকে বললাম, চলো আমরা আগে বিয়ে করি, একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। সে আমাকে অবাক করে দিয়ে বলল, বিয়ে 2 দিন 3 দিন পর দেখা যাবে, এখন চলো ঘরে যাই। মানুষ দেখলে নানান কথা বলবে। আমি বিশ্বাস করতে পারছি না স্বপন এমন কথা বলতে পারলো। যার জন্য সব ছেড়ে এলাম সেই 2-3 দিন পর বিয়ে করবে কেন? আর বিয়ে ছাড়া আমরা এক ঘরে থাকবো কেন? আর 2-3 দিন পর যদি সে আর বিয়ে না করে? আমার মাথায় হাত। আমি বললাম, না স্বপন, হাত ছাড়ো, আগে বিয়ে করো। স্বপন অগ্নির চোখে আমার দিকে তাকিয়ে বলল,
নীলা শুরু করছিস নাকি? বলছি না 2-3 দিন পর বিয়ে করব? আয় ঘরে আয় বলছি। এই স্বপন আমার ভালোবাসার স্বপন না, এটি অন্য কেউ, আলাদা জগতের কেউ। সে আমাকে টেনে হিচড়ে ঘরে নেওয়ার চেষ্টা করছে। আমি স্বপনের হাতে কামড় দিয়ে দৌড় দিলাম। সে পিছু নিল। কিছু পথ দৌড়ে আসার পর সে আমাকে প্রায় ধরে ফেলল। রাস্তায় চলাচলরত মানুষের কাছে সাহায্য চাইলাম, চিৎকার করে বাঁচতে চাইলাম। বললাম আমাকে, এই দেশে আর যাই হোক মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার দিলে মানুষের অভাব হয় না। মানুষজন স্বপনকে আটকে জিজ্ঞেস করলো আমাকে দৌড়াচ্ছে কেন, কেউ চড় থাপ্পড় দিচ্ছে। আমি বললাম, ভাইয়ারা আমি নৌকায় ওঠা পর্যন্ত এই লোকটাকে ছাড়বেন না। আমি দৌড়ে এসে তোমার নৌকায় উঠলাম, তারপর থেকে তো তোমার সাথেই ভেসে চলছি। নুড়ি এতটুকু বলার সময় কাঁদেনি, কিন্তু বর্ণনা করার সময় চোখ বড় করে ঘাড়ের কপালে রক্ত শক্ত করে বর্ণনা করছিল। এখন তাকে বেশ শান্ত ও স্বাভাবিক লাগছে, মোটামুটি যুদ্ধে জয়লাভ করার মতো আনন্দিত। কিন্তু একটু আগেই কান্না থামানো যাচ্ছিল না। পৃথিবী কত বিচিত্র, তার চেয়েও বিচিত্র পৃথিবীর মানুষ। এই হাসি কান্নার খেলায় আমরা সবাই বেশ পারদর্শী। নুড়িকে জিজ্ঞেস করলাম, বাবা মায়ের কাছে যাবে? বাবাকে আমি ভালো করেই চিনি, তার মনে যে আঘাত করেছি আমার চেহারাও দেখতে চাইবে না। মূলত আমার এলাকা আমার পরিচিত, আমার এলাকায় আমি নিরাপদ, তাই সেখান থেকে ছুটে এসে বলেছি মির্জাচরে যেতে। আমার তো আর কোনো ঠিকানা জানা নেই সোনাই, যদি পারতাম তোমার এই নৌকাতেই ভেসে থাকতাম। কুলের মানুষের চেয়ে এই মাঝ নদীর নৌকার ঢের ভালো। আমি বললাম, এই মাঝ নদীতেও তো একটা মানুষ তোমার পাশে বসা, তাকে ভয় পেও না। প্রথমে একটু ভয় লেগেছিল, যখন আমার চোখের পানি মুছে দিলে তখন আর ভয় নেই। যে চোখের পানি মুছে দেয় সে সহজে চোখের পানি ঝরায় না। তোমাকে আমার বিশ্বাস জন্মেছে। তুমি বিয়ে করেছো মাঝি, বিয়ে না করলে তুমি করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে কার বিয়ে হবে? উজানচরে শুধু একটি ঘরই আছে, সেই ঘরে তো আমি ছাড়া আর কেউ থাকে না। আমার বাবা মাকে আমি জানি না। এই নদীর জলেই আমার ভেসে চলা। চাচা অবশ্য পরে স্বীকার করেছেন, আগে এলাকার কয়েকজন বলেছে আমাকে নাকি নদী থেকেই পেয়েছে চাচা। নদীতে মাটির হাঁড়ির ভিতর একটি ছোট্ট শিশু কান্না করছে। সে জানে না সে কোথায় এসেছে, কেন এসেছে। পৃথিবীর কোনো নিয়ম কানুনই সে জানে না। ওই চাচা আমাকে নদী থেকে তুলে মানুষ করলেন। চাচা ছিলেন এই নৌকার মাঝি, চাচারও কেউ ছিল না। মাঝির কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, আবার ইঞ্জিনের নৌকা হলে মেয়ের অভাব হবে না। এই নৌকায় আয় কম, শাক সুটকি খেয়ে জীবন পাড়ি দিতে হয়। চাচা আমাকে 9 ক্লাস পড়িয়েছেন। চাচা মারা যাওয়ার পর আর পড়া হয়নি। কলমের বদলে এই বইটা হাতে নিলাম, হয়ে গেলাম মাঝি। এবার বলো, কে বিয়ে করবে আমাকে? কে খেতে পারবে 12 মাস শাক সুটকি? নুড়ি চুপ করে নদীর দিকে তাকিয়ে আছে, যেন নীরবতা কোনো ভাষা। নুড়ি হঠাৎ বলে উঠল, সোনাই নৌকা ঘুরাও। আমি নুড়ির কথা কিছুই বুঝতে পারলাম না। সে কি আবার স্বপনের কাছে যেতে চায়? আমি জানতে চাইলাম, এত দূর এসে আবার ফিরে যাবে? নুড়ি বলল, সোনাই উজানচরে না তোমার একটা ভিটা আছে, একটা ঘর আছে। সে ঘরে তোমার সাথে তো একটা মানুষ লাগে। তুমি শাক সুটকি খেয়ে জীবন পার করবে, সে শাক সুটকি রান্না করে দেওয়ার জন্য তো একটা মানুষ লাগে। আমারে তোমার ঘরে নিবা সোনাই? আমি শাক সুটকি খেতে পারি, করবা আমাকে বিয়া? আমি নৌকা ঘুরালাম। আমার ঘরে 2 দিন হলো যাই না। এখন যেতে যেতে সকাল হবে, কিছু বাজার করে নিয়ে যেতে হবে। এই জন্মে কোনো মেয়ের হাতে রান্না আমার খাওয়া হয়নি। আমার একটা মানুষ লাগবে, শুধু রান্না করে দেওয়ার জন্য না, আমার কোলে কেউ শুয়ে গল্প করবে, আমি মাথায় হাত বিলি কেটে গল্প শুনবো। এতে যদি আমার ভালো মানুষ হয়ে ওঠা না হয় তাতে দুঃখ নেই। আমি গল্পের মধ্যে ভালো মানুষ হতে চেয়েছিলাম। জ্যোৎস্নার আলোয় নুড়ির চোখে নতুন গল্প দেখতে পেয়েছি। গল্পটা আমাকে সাজাতেই হবে। মাঝির জীবনের গল্পটা নতুন করে সাজানো দরকার। শুধু রান্না করে দেওয়ার জন্য নয়, আমার কোলে কেউ শুয়ে গল্প করবে, আমি মাথায় বিলি কেটে গল্প শোনাবো। এতে যদি আমার ভালো মানুষ হয়ে ওঠা না হয় তাতে দুঃখ নেই।
আমি গল্পের মতো ভালো মানুষ হতে চেয়েছিলাম। জ্যোৎস্নার আলোয় নুড়ির চোখে নতুন গল্প দেখতে পাচ্ছি। গল্পটা আমাকে সাজাতেই হবে। মাঝির জীবনের গল্পটা নতুন করে সাজানো দরকার। নৌকা চলছে উজানচরের সোনাই মাঝির ভিটার দিকে। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে একটি কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কত মিনিট হলো?